স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটো 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটো হচ্ছে, প্রথম প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মেঘালিথ সম্পর্কে আলোচনা করো। প্রথমে সংক্ষেপে বিষয়বস্তু একটু বলে দেব, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো, প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা প্রথমে তোমাদের সংক্ষেপে একটু বলি। এই নব্যপ্রস্তর যুগ, এখানে সময়কালটা মনে রাখতে হবে। প্রথমেই তোমাদের 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত নব্যপ্রস্তর যুগের সময়কাল ছিল। তবে ভারতে এই যুগের সূচনা একটু দেরিতে হয়, প্রায় 6,000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। নব্যপ্রস্তর যুগ বলতে সাধারণভাবে কি বোঝায়? প্রস্তর মানে হচ্ছে পাথর, আর এই পাথরের হাতিয়ারের ওপর ভিত্তি করে প্রস্তর যুগ অর্থাৎ পাথরের যুগকে 3টে ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, আরেকটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, আর আমাদের যেটা আলোচনার বিষয় সেটা নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের কিছু বৈশিষ্ট্য ছিল গুরুত্বপূর্ণ। যেমন প্রথম বৈশিষ্ট্য তোমরা পাবে হাতিয়ার, অর্থাৎ এই সময় হাতিয়ারগুলো অধিক সূক্ষ্ম করা হলো এবং সেগুলোকে আরও ধারালো করা হলো। বিভিন্ন হাতিয়ার পাওয়া গেছে, নোটসে সেগুলো পেয়ে যাবে। তারপরে কৃষির উদ্ভব, এই সময় কৃষিকাজ শুরু হলো। পরে পাবে পশুপালন শুরু হয়েছিল, স্থায়ী বসতি নির্মাণ শুরু হয়েছিল এবং মাটির বিভিন্ন পাত্র তৈরি করা হতো, ধাতুর ব্যবহার শুরু হয়েছিল এবং কর্মবৈচিত্র্য অর্থাৎ বিভিন্ন ধরনের কাজকর্ম শুরু হয়েছিল। এবং দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে মেঘালিথ। মেঘালিথ মানে কি? মেঘালিথ মানে হচ্ছে সমাধির ওপরে পাথর দিয়ে স্তম্ভ, স্মৃতিস্তম্ভ তৈরি করা। অর্থাৎ মানুষ মারা গেলে তাকে সমাধিস্থ করা হয় এবং সেই সমাধির ওপরে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, আর সেই স্মৃতিস্তম্ভগুলো বড় বড় পাথরের তৈরি করা হতো। আর এইগুলো ছিল প্রাক ঐতিহাসিক যুগের বিষয়বস্তু, এই মেঘালিথটা। তাই এখান থেকে বিভিন্ন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়, কারণ প্রাগ ঐতিহাসিক যুগে লিখিত ইতিহাসের উপাদান ছিল না। তাই বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে ইতিহাস সম্পর্কে আমরা ধারণা লাভ করি সেই সময়, আর এই মেঘালিথ ছিল একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবারে চলো তোমরা নোটস দুটো দেখে নাও এবং তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। প্রথমে তোমাদের একটা ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, মধ্যপ্রস্তর যুগের পরবর্তী পর্যায়ে নব্যপ্রস্তর যুগের আবির্ভাব হয়েছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 5,000 অব্দে দক্ষিণ এশিয়ায় এই যুগের সূচনা হয়েছিল। তবে ভারতে এই যুগের সূচনা হয় দেরিতে, 6,000 খ্রিস্টপূর্বে। তারপরে দেখো বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর বৈশিষ্ট্য কি? হাতিয়ারে কি পরিবর্তন ছিল দেখো। নব্যপ্রস্তর যুগে হাতিয়ারগুলি পূর্বের তুলনায় মসৃণ হয়। সেই যুগের মানুষেরা কোদাল, গাঁইতি, নিড়ানি প্রভৃতির ব্যবহার শুরু হয়। এই সময় পাথরে ঘষে ব্যবহারযোগ্য হাতিয়ার তৈরি করা হতে থাকে। তারপরে দেখো কৃষির উদ্ভব। নব্যপ্রস্তর যুগের মানুষ কৃষিকাজের কৌশল আবিষ্কার করে এবং স্থায়ীভাবে বসতি স্থাপন করে। ফলে খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়।
নব্যপ্রস্তর যুগে কৃষির আবিষ্কারের ফলে মানুষের খাদ্য ও আশ্রয়াদি খাদ্য ও আশ্রয়ের অনিশ্চয়তা দূর হয়। পরের পয়েন্ট আছে পরের পয়েন্ট হচ্ছে কি পশুপালন। নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষির প্রয়োজনে পশুপালন করতে শুরু করে। পশুকে কৃষি জমিতে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়। পরিবহনের কাজেও পোষ মানানো পশুকে কাজে লাগানো শুরু হয়। এই সময় দক্ষিণ এশিয়ার হাতি, মহিষকে এবং জর্দনের কুকুর ও ছাগলকে প্রতিপালন করা শুরু হয়। পরের পয়েন্ট আছে স্থায়ী বসতি নির্মাণ। নব্যপ্রস্তর যুগে কৃষি আবিষ্কারের ফলে মানুষ খাদ্য ও বসবাসের উপযোগী জায়গা নির্বাচন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ফলে মানুষের যাযাবর জীবনের অবসান ঘটে এবং তারা সভ্যতার অগ্রগতির দিকে আরও এক ধাপ অগ্রসর হয়। তারপরে 5 নম্বর পয়েন্ট আছে মৃৎ শিল্পের বিকাশ। এই যুগে মানুষ কোমরের চাকার সাহায্যে মৃৎ পাত্র তৈরি করতে শেখে। এই সময় মৃৎশিল্প বেশ উন্নত মানের পৌঁছেছিল। তারপর ধাতুর ব্যবহার। নব্যপ্রস্তর যুগের শেষ দিকে মানুষ তামা ও ব্রোঞ্জের জিনিস ব্যবহার করতে শেখে। মানুষের মধ্যে শিল্পী সত্তার বহিঃপ্রকাশ এই যুগেই হয়েছিল। পরের পয়েন্ট আছে কর্মবৈচিত্র্য। নব্যপ্রস্তর যুগে সমাজে কৃষক, কামার, কুমোর, তাঁতি, জেলে ইত্যাদি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গড়ে ওঠে। তারা প্রত্যেকে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করত। ফলে সমাজে শ্রম বিভাজন দেখা দেয়। শ্রম বিভাজনের ফলে সমাজে আসে কর্মবৈচিত্র্য। তারপর উপসংহার। পরিশেষে বলা যায় যে নব্যপ্রস্তর যুগে মানব সমাজের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। ব্যক্তিগত ও সমাজ জীবনে আসে আমূল পরিবর্তন। সমাজে নতুন ধ্যান ধারণা প্রথার প্রচলন হয়। জীবনযাপনের পদ্ধতিতে আসে পরিবর্তন। সমাজ জীবনের গতিশীলতা বৃদ্ধি পায়। এবারে পরের প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন কি হচ্ছে মেঘালিথ। এই মেঘালিথ মানে কি? কোনো ব্যক্তি মারা গেলে তার সেই যেখানে তাকে কবর দেয়া হয় বা সমাধিস্থ করা হয়, সেই কবর বা সমাধির ওপরে যে এরকম ঢিবির মতো একটা নির্মাণ করা হয় পাথর দিয়ে, সেটাকে কি বলা হচ্ছে? ঢিবির মতো একটা নির্মাণ করা হয় পাথর দিয়ে, সেটাকেই বলা হচ্ছে কি মেঘালিথ। ঠিক আছে, এবারে বিষয়টাকে বোঝো। মেঘালিথ বলতে বোঝায় প্রাগ ঐতিহাসিক যুগে। প্রাগ ঐতিহাসিক মানে কি? তোমাদের আগেই বলেছি যে প্রাগ ঐতিহাসিক এবং ঐতিহাসিক। প্রাগ ঐতিহাসিক মানে কি? যখন মানুষ লিখতে পড়তে জানতো না, সেই সময়টাকে বলা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ। কোনো লিখিত কোনো ইতিহাসের উপাদান পাওয়া যায়নি তখন। ঠিক আছে, মেঘালিথ বলতে বোঝায় প্রাগ ঐতিহাসিক যুগে স্মৃতিস্তম্ভাদিতে ব্যবহৃত প্রকাণ্ড প্রস্তরখণ্ড। প্রস্তর মানে কি? পাথর। প্রাচীন যুগে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচুর সংখ্যক স্মৃতিস্তম্ভ পাওয়া গিয়েছে। সাধারণত বৃহৎ আকৃতির গ্রানাইট বা অন্যান্য জাতীয় শক্ত পাথর দিয়ে ইহা তৈরি করা হয়। এই গ্রানাইট পাথর জানো তোমরা যে রান্নার যে তাক করা হয় যে কালো পাথরটা দিয়ে না, সেটাকেই গ্রানাইট পাথর বলে। এই খুব শক্ত হয় যে পাথর, সেই পাথর। এই স্মৃতিস্তম্ভগুলি নির্মাণ পদ্ধতির মধ্যে পার্থক্য থাকলেও বিভিন্ন স্থানে প্রাপ্ত স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তারপর কি বলা হচ্ছে এই সব সমাধিস্থানে প্রচুর সংখ্যক লৌহ নির্মিত অস্তাদি এবং লাল ও কালো রঙের মৃৎপাত্র দেখা যায়। প্রত্নতাত্ত্বিক বিদগণ মনে করেন যে নব্যপ্রস্তর যুগ থেকে অন্তর্বর্তী কোনো ব্রোঞ্জ প্রস্তর বা তাম্রপ্রস্তর যুগের মাধ্যম ছাড়াই দক্ষিণ ভারতের এই অঞ্চলে সভ্যতা সরাসরি লৌহ যুগে প্রবেশ করার সুযোগ লাভ করেছে। মানে এখানে যে প্রস্তর যুগ থেকে, নব্যপ্রস্তর যুগ থেকে সরাসরি কিন্তু লৌহ যুগে প্রবেশ করেছে সভ্যতা, অর্থাৎ লোহার বিভিন্ন জিনিস তৈরি হতে থাকলো। তারপরে কি বলা হচ্ছে? দক্ষিণ ভারতীয় উপদ্বীপের বিভিন্ন স্থানে প্রাপ্ত লৌহ নির্মিত অস্ত্র এবং লাল কালো রং করা
মৃৎপাত্রের মধ্যে সাদৃশ্য দেখা যায়। রঙিন মৃৎপাত্রগুলি গঠন বৈচিত্র্যের মধ্যে অনুরূপ সাদৃশ্য দেখতে পাওয়া যায়। মৃৎপাত্রগুলির মধ্যে কলসি, হাঁড়ি, থালা, রেকাব, বাটি প্রভৃতি প্রচুর সংখ্যক পাওয়া গিয়েছে। এই সব পাত্রগুলি তদানীতন্ত্র মানে তখনকার তদানীতন্ত্র মৃৎশিল্পীদের কৃতিত্বের পরিচয় বহন করে। লৌহ নির্মিত অস্ত্রগুলিও বিভিন্ন ধরনের এবং এগুলি দেখলে বোঝা যায় যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার হতো। বাস্তব অভিজ্ঞতা থেকেই শিল্পী ও কারিগররা এই সব অস্ত্র নির্মাণ করেছিল। লৌহ নির্মিত অস্ত্রগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বর্শা, বল্লম, কুঠার, ত্রিশূল, ছুরি, তরবারি, তীরের ফলা প্রভৃতি। কোনো কোনো অস্ত্র দুদিকে ধারালো ছিল। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা এবং পশু ও মৎস্য শিকারের জন্য বিশেষভাবে এই অস্ত্রগুলি ব্যবহৃত হতো। তবে দু একটি অস্ত্র দেখে মনে হয় যে কৃষিকাজ করার জন্য সেগুলি তৈরি করা হয়েছিল। এই বৃহৎ আকৃতির সমাধিস্তম্ভ যে সকল অঞ্চলে পাওয়া গিয়েছে সেই সব অঞ্চলে ব্যাপক খনন কার্য না হওয়ার জন্য সেই যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হয়নি। ফলে এই মেগালিথ শিল্প স্রষ্টারা সম্পূর্ণরূপেই অপরিচিত থেকে গেল। এমনকি সংস্কৃত বা প্রকৃত ভাষায় রচিত সাহিত্য এইসব শিল্প ও শিল্পী স্রষ্টাদের সম্বন্ধে কোনো আলোকপাত হয়নি। একমাত্র প্রাচীন তামিল সাহিত্যেই এই বৃহৎ আকৃতির সমাধিস্তম্ভগুলির বিবরণ পাওয়া যায়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।